বাহ, আমাকে ছাড়া সবাই খেতে বসছে। তা আমার লক্ষ্মী বউটা কি দিয়ে খাচ্ছে দেখি। ছোট লোকের বাচ্চা কোথাকার জন্য। এই তুই যে ছোট লোকের বাচ্চা সেটা তো আমি জানি, এভাবে তো তার প্রমাণ দেওয়ার কোনো দরকার ছিল না। আর মা, আমি মাত্র খাবারটা নিয়ে খেতে বসে এর মধ্যে খাবারটা পুরো এঁঠো করে দিছে। ইমু, তোদের মাত্র কালকে বিয়ে হয়েছে, আজকে তুই জামার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন রে? মা, জামাই জামাই করো না তো। কিসের জামাই? হ্যাঁ, ওকে আমি জামাই হিসেবে স্বীকার করি। আচ্ছা, তুই যদি ওকে জামাই হিসেবে স্বীকার না করিস তাহলে বিয়ে করলি কেন? মা, আমি তো ওকে বিয়ে করতে চাইনি, তুমি তুমি জোর করে এরকম একটা ছোট লোক রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিছো। তাহলে আমি ওকে কেন জামাই হিসেবে স্বীকার করবো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমার পাশে এসে বসা, আমার পাশে বসে একসাথে এক টেবিলে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই না? তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে বসে একসাথে বসে খাওয়ার? হ্যাঁ শোন, আমি যতক্ষণ না খাবার খেয়ে এখান থেকে উঠবো, তোর ছায়াটাও যেন আমি আশেপাশে না দেখি। এখন তুই কই যাবি, কি করবি, সেটা আমার দেখার বিষয়। ইমু, তুই এত খারাপ কিভাবে আছিস বলতো আমাকে? আমার সামনে তুই নিজের স্বামীর গায়ে হাত তুলছিস। ছি ইমু, ছি। আমি এটা তোর কাছ থেকে আশা করিনি মা। মা, তুমি চুপ থাকো তো। তোমার জন্য না আমার জীবনটা শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিছো। মা, থাক বাবা, থাক। বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সকলের দোয়ায় আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, বিসিএস ক্যাডার হয়েছি। বাবা, তোমার এই কথাটা শুনো আমার গর্বে বুক ভরে গেছে। আর কিছু কিছু মানুষের মুখে চুনকালি পড়ছে। তোমার খুব সুন্দর লাগতেছে আজকে। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। আলিফ, তুমি চলে আসছো। তোমাকে ড্রেস আপে খুবই সুন্দর লাগছে। আর আমি যখনই এই নিউজটা পাইছি যে তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, আমি তো জানতাম তুমি আমাদের বাসায় আসবে। আমি তোমার জন্য অনেক আইটেম রান্না করে রাখছি। চলো আমরা একসাথে খেতে বসবো সবাই। তাই নাকি? আমার জন্য এত কিছু রান্না করছো? আচ্ছা, আমি তোমার কি এমন হই যে তুমি আমার জন্য এত কিছু রান্না করছো? আলিফ, বোকার মতো কথা বলো না তো। তুমি আমার হাজবেন্ড, আর হাজবেন্ডের জন্য আমি রান্না করবো না, এটা কোনো কথা? এক্স্যাক্টলি, আমি তোমার হাজব্যান্ড, আর একজন ওয়াইফ হয়ে হাজব্যান্ডের জন্য রান্না করবে, এটাই তো স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তুমি যেহেতু আমার জন্য রান্নাই করছো, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। কিন্তু তার আগে তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে। আমার জন্য গিফট? কি গিফট? Wait a minute. Take it. এটা একটা পেপার, অনেক ইম্পর্টেন্ট একটা পেপার, যেটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ডিভোর্স লেটার। অবাক হচ্ছ? অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ হুট করে তোমার হাজব্যান্ড তোমাকে এসে ডিভোর্স লেটার হাতে ধরাই দিল। এতে তো মানুষ একটু অবাক হবে। একটা বার ভেবে দেখো, আমার সাথে তুমি কি করছো। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে একটা দিন তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো নাই। আমি যে তোমার হাজব্যান্ড এটা তুমি কখনো মনেই করো নাই। দিনের পর দিন তুমি আমাকে অপমান করে কথা বলছো, যা ইচ্ছা তাই আচরণ করছো তুমি আমার সাথে। বাড়ির কুকুর বিড়ালের সাথেও মানুষ এমন আচরণ করে না যেটা তুমি আমার সাথে করছো। এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। এই জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি, ডিভোর্স। আলিফ প্লিজ, আই এম সরি। ওই সময় আমার মাথা ঠিক ছিল না, আমি কি উল্টাপাল্টা কাজ করে ফেলেছি, ওইটা আপনার মনে রাখুন। আর আমি ওই সব কিছুর জন্য খুবই অনুতপ্ত। প্লিজ আমরা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করি। জানোই আমার না অনেক হাসি পাচ্ছে। কেন জানো? তোমার এই রূপটা দেখে। আজকে আমার কাছে সব কিছু আছে, লাইক আ পজিশন, লাইক টাকা পয়সা, এভরিথিং। এখন আমার কাছে কোনো কিছুর অভাব নাই। এই জন্য তোমার রূপটা চেঞ্জ হয়ে গেছে। এখন তোমার মনে হচ্ছে আমি তোমার হাজব্যান্ড। এতদিন তুমি শুধুমাত্র আমাকে এইটাই জানছো
আমি একজন রিক্সা চালক। হ্যাঁ, আমি একজন রিক্সা চালক। এইটা নিয়ে আমি গর্ববোধ করি। আমি রিক্সা চালাইছি, রিক্সা চালিয়ে নিজের পেট চালাইছি, নিজের সংসার চালাইছি। তুমি আমাকে যেভাবে অপমান করছো, একটা কথাও আমি ভুলে যাইনি। প্রত্যেকটা কথা আমার এইখানে আছে। এইখানে খোঁচা মারছো তুমি আমাকে। রিক্সা চালক হয়েছি বলে কি আমি স্বপ্ন দেখতে পারি না? আমি ভালো কিছু করতে পারি না? আজকে আমি করে দেখাইছি। হ্যাঁ, আমি করে দেখাইছি। আমার নিজের চেষ্টা আর উপর একজন আছে, ওনার রহমত। এই দুইটা যখন এক জায়গায় হয়ে যায় না, তখন একটা মানুষকে আটকানোর ক্ষমতা কারো থাকে না। আমি আজকে আমার অবস্থান তৈরি করছি, আমার চেষ্টা আর ওনার রহমত বিফলে যাইতে দিইনি আমি। এই জন্য এখন তোমার মনে হচ্ছে আমার কাছে সরি বলা উচিত, আমার সাথে সম্পর্কটা ঠিক রাখা উচিত। এই কথাটা আগে ভাবো নাই কেন? আফটার অল আই এম ইউর হাজব্যান্ড। এই সম্মানটা তুমি আমাকে কখনো দাওই নাই, এখন সম্মান দিতে মন চাচ্ছে। ও, এখন তো আমার কাছে সবকিছু আছে। একটা সময় তো আমার কাছে কিচ্ছু ছিল না, আমি একজন রিক্সা চালক ছিলাম। এইরকম মেন্টালিটি না, ছেড়ে দাও, ছেড়ে দাও এরকম মেন্টালিটি। মানুষকে সম্মান করতে শেখো, মানুষের কর্মকে সম্মান করতে শেখো। মানুষের কর্ম দেখে মানুষকে বিচার করো, তার পোশাক দেখে তাকে বিচার করো। একটা মানুষের পরিচয় শুধুমাত্র তার ব্যবহারে প্রকাশ পায়। তোমার যে ব্যবহার আর তোমার যে আচরণ, এটাতে বোঝা যায় আসলে তোমার পরিচয়টা কি। যাই হোক, তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। ডিভোর্স লেটারে আমি সাইন করে দিছি, সুন্দর করে নিজে সাইন করে দিও। বাবা, এবারের মতো তুমি আমার মেয়েটাকে মাফ করে দাও। আমি জানি আমার মেয়েটা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ওই জন্য আমিও লজ্জিত। কারণ কি জানো, আমি তোমাকে পছন্দ করে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ও যেসব কাজ তোমার সাথে করছে, ওরে আমিও আশা করিনি ওর কাছ থেকে যে ও এই ধরনের কাজ করতে পারে। কিন্তু বাবা, আমি তোমার কাছে বলছি, তোমাকে একটা বার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, এরপরে যদি ও কখনো এই ধরনের কাজ তোমার সাথে করে, আমি নিজে দাঁড়ায় থেকে তোমাদের ডিভোর্স দিয়ে দিব। প্লিজ একটা বার সুযোগ দাও ওকে। আপনার কথা কিভাবে ফেলে দিব মা? আফটার অল আমার জীবনে আপনার অনেক বড় অবদান আছে, আমি আপনার কথা ফেলতে পারবো না। শুধুমাত্র আজকে আপনার কথাই আমি ওকে মাফ করে দিচ্ছি। আমি সংসার করব, তবে একটা কথা বলে দিই, যদি আজকের পর এরকম কোনো কিছু আমি দেখছি, তখন কিন্তু আমি আপনার কথাটাও শুনবো না। আর এই যে আপনি কান খুলে শুনে রাখুন, মানুষকে সম্মান করতে শিখুন, মানুষের কর্মকে সম্মান করতে শিখুন। একটা মানুষ কি কাজ করতেছে সেইটা দেখবেন না, মানুষটা যে পরিশ্রম করতেছে এটা দেখেন। সেই মানুষটাকে সম্মান করেন, তবেই দেখবেন আপনিও সম্মান পাচ্ছেন। যাই হোক মা, এত খুশির একটা দিন, চলো আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে, চলো। কবে যে বিল্ডিংটা কমপ্লিট হবে? একবার বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে শুধু টাকা আর টাকা আসবে। তুই আর আমি টাকা সাগরে সাঁতার কাটবো। কিন্তু আপু, এই বিল্ডিংটা তো ইলিগাল। তোর ইলিগাল বলে কিছু আছে নাকি? টাকার কাছে সবকিছু বন্ধ, টাকা দিয়ে সবগুলোর মুখ আটকে রাখ। যদি আপু থানা পুলিশ হয়? তুই ছোট মানুষ না, ছোট মানুষের মতোই থাক। তুই জানিস না আমাদের বাবা কত পাওয়ারফুল? মন্ত্রী, মিনিস্টার, থানা, পুলিশ সবকিছু পকেটের মধ্যে ভরে রাখে। যত সব, চুপ থাক। এক্সকিউজ মি, তার মানে এই ইলিগাল বিল্ডিংটা আপনার? আপনি কোথা থেকে আসেন? হ্যাঁ, এসে আমাদের কথার মাঝখানে বাম হাত কেন ঢুকাচ্ছেন? আমি কে সেটা জানার আগে এই কথাটা আপনি আগে বলুন যে এই সরকারি জায়গায় বিল্ডিংটা পারমিশন আপনাকে কে দিয়েছে? লিগাল ইলিগাল কৈফিয়তকে আপনাকে দিতে হবে। আর আপনি কে? হ্যাঁ, উড়ে এসে আমাদের কথার মাঝখানে বাম হাত ঢুকাচ্ছেন। তুই জানিস আমি কে? আমার মুখে মুখে তুই তর্ক করতেছিস? তুই জানিস আমার পাওয়ার কত? তোকে আমি তো 5 মিনিটের মধ্যে জেল হাজতে দিতে পারবো। শোন, ভালোই ভালো এখান থেকে বিদায় হ, আমার মাথায় কিন্তু রাগ উঠাই দিবি না। আপনি কার সাথে এমন ব্যবহার করতেছেন? আপনি জানেন উনি কে? উনি হলো এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট। আপনি ভদ্র মতো কথা বলুন, নয়তোবা কিন্তু আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবশ্য অবাক হওয়ারই কথা।
তবে হ্যাঁ, আপনার মনে হয় মনে করতে একটু কষ্ট হচ্ছে, তাই না? মনে আছে 3 বছর আগের কথা, আমার হাতে ছিল ঝাড়ু আর আপনার হাতে ছিল বিসিএস পরীক্ষার বই। আমি আপনাকে বিসিএস পরীক্ষার বই সম্পর্কে জানতে চেয়েছিলাম। আপনি আমাকে কি বলেছিলেন? বলেছিলেন আমি ঝাড়ুদার, ঝাড়ু নিয়ে পড়ে থাকবো, বিসিএস বই সম্পর্কে জানার কোনো অধিকার আমার নেই। আপনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে স্বপ্ন দেখতে বলেছিলেন। আজকে আপনার দিনটা এতটাই খারাপ হয়ে গেছে যে আপনি অন্যের জায়গায় ইলিগাল ভাবে আপনি বিল্ডিং করছেন, আর আমি আমার যোগ্যতা অনুযায়ী ম্যাজিস্ট্রেট হয়ে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। এই যে আপু, ও সরি ম্যাডাম, অবশ্য ম্যাডাম বলতে আপনাকে বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমার এই নোটগুলো যখন ছিঁড়ে ফেলেছিলেন তখন কেমন লাগছিল আপনার, সে কথা কি মনে আছে এখনো? আপনি কি জানেন যে আপনি যে নোটগুলো ছিঁড়ে ফেলেছিলেন সেগুলো ম্যানেজ করতে আমার কত কষ্ট হয়েছে? অবশ্য এটা আপনি বুঝবেন না, কারণ আপনাদের তো অনেক টাকা আছে, আপনারা চাইলে একটা কোচিং এ ভর্তি হয়েই সুন্দরভাবে নোটগুলো নিতে পারতেন, কিন্তু আমি কিন্তু পারতাম না। আমি ঝাড়ুদার ছিলাম আর আপনি আমাকে অপমান করেছিলেন, কথাটা মনে আছে? আপনি, এই যে আপনি আমার স্বপ্নগুলো ছিঁড়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলেন। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আজকে আমার ইচ্ছা ছিল বলেই আজকে আমি এখানে ম্যাজিস্ট্রেট হয়ে এসেছি। আপনি বলেছেন আমি কিচ্ছু করতে পারবো না, একটা কথা মনে রাখবেন, ইচ্ছা থাকলে মানুষ সবকিছু করতে পারে, আর আমি তার বাস্তব প্রমাণ। স্যার স্যার আমার না ভুল হয়ে গেছে। আসলে আমরা একটা কাজ করি, দুজন সমঝোতায় বসি। মানে আপনি কত চান আমাকে বলুন, আমি আপনাকে ততটাই দিয়ে দেব। বাহ, আপনার সাহস দেখে খুব অবাক হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন এরিয়া ম্যাজিস্ট্রেট এবং অন ডিউটি পুলিশ অফিসার দুজনেই এখানে উপস্থিত। আপনি ঘুষের অফার করতেছেন, এত বড় সাহস আপনার? আপনি বললে ওনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবো। চিওর, আপনি আপনার কাজটা করুন। স্যার প্লিজ এবার মতো মাফ করে দিন, আমরা কথা দিচ্ছি আর কখনো এরকম ইলিগাল বিল্ডিং বানাবো না স্যার। এই শুধু এইটাই, হ্যাঁ প্লিজ স্যার আমাদেরকে এবার মতো ক্ষমা করে দিন, আমাদের থানায় নেবেন না। স্যার আপনি তো জানেন আমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষকে যদি থানায় নেন আমার মান সম্মান কিছু থাকবে। আর তাছাড়া আমার বাবা তো একজন অনেক ক্ষমতাশালী পার্সন, পুরো এলাকা যদি জানতে পারে যে তার মেয়েকে পুলিশে থানায় নিয়ে গেছে, আমার বাবারও তো অনেক মান সম্মান যাবে, তাই না? প্লিজ স্যার আমাদের থানায় নেবেন না, আমাদের 2 ভাই বোনের কথা চিন্তা করে আমাদেরকে এবার ছেড়ে দিন স্যার। এখন একে তো আপনি সরকারি জায়গার উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করেছেন, এর জন্য আপনার নামে মামলাও হয়েছে। আর তারপর আপনি কি করছেন? অন ডিউটি একটা পুলিশ অফিসারের সামনে একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। আগে না হয় এই বিল্ডিং এর মামলাটার ব্যাপারে ঠিক করুন, তারপর না হয় এই মামলাটার ব্যাপারে কথা বলা যাবে। শুন, এখন কি হবে রে আমাদের?